শুরু করছি কারেন জিনের প্রেম গল্পের পর্ব নম্বর 3। ছেলেটির মুখে সব ঘটনা শুনে আমি তো খুব অবাক হয়ে যাই। ছেলেটি আমার কাছে জানতে চায় এখন কত সাল। আমি ছেলেটিকে বলি এখন 2025 সাল। আমার কথা শুনে ছেলেটি বলে 27টি বছর আমি এই ঘরের ভেতর এই জায়গার মাঝে আটকে আছি, আমি বাহিরে যেতে পারি না। আপনি কি আমার বন্ধু হবেন? বিশ্বাস করেন আমি আপনার কোনো ক্ষতি করব না, শুধু আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আমি একাকিত্ব জীবনটাকে একটু শান্তি দিতে চাই। আপনি কি আমার বন্ধু হবেন দয়া করে? আমি বলি ঠিক আছে, আমরা বন্ধু হতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আপনি আমার ছোট 2 ভাইয়ের কাছে কখনোই যাবেন না, আর আমার মাকে ভয়ও দেখাবেন না। দেখুন, আমি চাই না আমার পরিবারের অন্য কেউ আপনার সম্পর্কে জানুক বা আপনাকে দেখুক। তখন ছেলেটি বলে, অন্য কেউ আমাকে কখনোই দেখতে পারবে না, শুধু এই আংটিটা যার হাতে থাকবে সে আমাকে দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। আর হ্যাঁ, আপনার পরিবারকে আমি ভয়ও দেখাবো না। ছেলেটির সাথে আমার অনেক কথা হয়। ছেলেটির সাথে কথা বলতে বলতে আমার অনেক ভালো লাগছিল। ছেলেটি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। সেদিনের পর থেকে আমি প্রতিদিন অফিস থেকে ফিরে সেই ছেলেটির সাথে কথা বলতাম। ছেলেটি আমার কাছে জানতে চাইতো বাহিরের পৃথিবী সম্পর্কে। আমি তাকে সব কিছু বলতাম। আমাদের পৃথিবী এখন কত উন্নত হয়েছে। আমি তাকে আমার ফোন দিয়ে সব কিছু দেখাতাম। ছেলেটি যখন দেখতো পৃথিবী এত উন্নত হয়ে গেছে কিন্তু সে কিছুই দেখতে পারছে না, তখন সে কান্না করত। এত বড় একটা ছেলে আমার সামনে বাচ্চাদের মতো কান্না করত, এটা দেখে আমার খুব মায়া হতো। আমি ছেলেটির কাছে তার নাম জানতে চাই। ছেলেটি আমাকে বলে আমার নাম হচ্ছে হাবিব। আমি হাবিবকে বলি, আপনি মন খারাপ করবেন না, দেখবেন একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, এই অভিশাপ কেটে যাবে। হাবিব আমার কথা শুনে কিছুটা সান্ত্বনা পায়। এভাবেই আরো 1 মাস চলে যায়। সেই বাড়িওয়ালা চাচা যখন দেখে 1 মাস হয়ে গেছে, তারপরও আমি ও আমার পরিবার কোনো কারণ দেখাচ্ছি না এখান থেকে চলে যাওয়ার জন্য, তখন সে অনেক খুশি হয় আর বলে, তোমরাই পারবে, তোমরাই এখান থেকে থাকতে পারো। দেখো মা, হয়তো অন্য কোনো পরিবার এই ফ্ল্যাটে থাকতে পারবে না, তোমরা আসো বলে আমাদের অনেক ভালো লাগছে। এখন থেকে তোমাদের বাসা ভাড়া আমি আরো 1000 টাকা কমিয়ে দিলাম। তোমার বাবা অনেক অল্প বয়সে মারা গেছে, এটা আমি শুনেছি তোমার মার কাছ থেকে। দেখো, তোমার তো বাবা নেই, তবে আমাকে তোমার বাবার মতো করে দেখতে পারো। আমি অনেক খুশি হই, কারণ যতটুকু স্যালারি পেতাম সেই স্যালারি দিয়ে আমার কিছুই হতো না। বাসা ভাড়া আরো কমে গেছে, এখন আমার অনেক উপকার হয়েছে। আমি আর্কিটেক্ট ছিলাম, পুরোপুরি আর্কিটেক্ট না হলেও অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করছিলাম। আমার বস নতুন একটা বাড়ির ডিজাইন কাজ আমাকে দিয়েছিল, সেটাই করছিলাম অফিস থেকে ফিরে বাসায় বসে বসে। হাবিব নামক সেই কারেন জিনটা আমার কাছে এসে বলে, কি করছো ঈশা? আমি বলি, আমার বস আমাকে নতুন একটা বাড়ির ডিজাইন করতে দিয়েছে, সেটা নিয়ে কাজ করছি। হাবিব বলে, আমি কি কোনো সাহায্য করতে পারি? আমি বলি, তুমি কি সাহায্য করবে? তুমি তো বর্তমান দুনিয়া সম্পর্কে কিছুই জানো না। হাবিব বলে, আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, আমি আমার ক্লাসের টপার ছিলাম, আমার মাথায় অনেক বুদ্ধি আছে, আমি তোমাকে সাহায্য করতে পারবো, আমাকে একটিবার সুযোগ দাও। আমি তখন হাবিবকে বলি, ঠিক আছে, দেখো যদি কোনো সাহায্য করতে পারো। হাবিব তখন আমাকে অনেক কাজেই সাহায্য করে দেয়। তার এমন জ্ঞান বুদ্ধি দেখে আমি অনেক অবাক হয়ে যাই। সে খুব সহজেই আমাকে সেই ডিজাইনটা তৈরি করতে সাহায্য করে দেয়। এটা দেখে আমি অনেক খুশি হয়ে যাই, আর হাবিবকে বলি, কালকে যখন আমি মিটিংয়ে এই ডিজাইনটা সকলকে দেখাবো, দেখবে সবাই অনেক খুশি হয়ে যাবে। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি অনেক দেরি হয়ে গেছে, অফিসের সময় চলে যাচ্ছে।
আমি তাড়াহুড়ো করে নাস্তা খেয়ে বাড়ি থেকে বের হয়ে যাই, কিন্তু কাল রাতে সেই ডিজাইনের ফাইলটা আমার আনতে মনে থাকে না। আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই, আমি দেখি হাবিব সেই কারেন্ট জিনটা সেই ডিজাইনের ফাইলটা নিয়ে আমার পেছন পেছন বাড়ির বাইরে চলে এসেছে। আমাকে বলছে, এই যে ঈশা, তুমি তো ফাইলটা রেখে এসেছো, এই ধরো। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলি, হাবিব, তুমি বাড়ির বাহিরে চলে এসেছো? দেখো, তুমি এখন মুক্ত। হাবিবও বুঝতে পারে না কিভাবে সে বাড়ির বাহিরে চলে এলো। সে এটা দেখে অনেক খুশি হয়ে যায় আর আনন্দে লাফাতে শুরু করে। এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে আমার সামনে লাফাচ্ছে বাচ্চাদের মতো করে, যেটা দেখে আমার খুব হাসি পায়। আমি হাসতে হাসতে বলি, তুমি কি বাচ্চা হয়ে গেলে নাকি? হাবিব বলে, হ্যাঁ, আমি বাচ্চা হয়ে গেছি। আজকে আমার নতুন করে জন্ম হয়েছে। আমি আমার বাড়ি থেকে মুক্ত হয়ে গেছি। কিভাবে হলাম আমি জানি না। এই ধরো, তোমার ফাইলটা ধরো। আমি 1 মিনিটে আমাদের এই এলাকাটা দেখে আসছি। এটা বলে হাবিব আমার হাতে অফিসের ফাইলটা দিয়ে যেই আবার আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে, ঠিক তখনই আবার সে অদৃশ্য দেয়ালের সে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। আমিও বিষয়টা কিছুই বুঝতে পারি না। হাবিব আমার কাছে এসে বলে, বিষয়টা কি হলো? আমি তো বাড়ি থেকে মুক্ত হয়ে গেছি, তাহলে সেই অদৃশ্য দেয়াল আমাকে কেন আটকাচ্ছে? আমি তখন হাবিবকে বলি, হয়তো তুমি আমার পাশাপাশি আছো, এই কারণেই তুমি বাড়ি থেকে বের হতে পেরেছ। হাবিব বলে, চলো, তুমি আগে আগে চলো, আমি তোমার পেছন পেছন আসছি। দেখি তো সে অদৃশ্য কাছের দেয়াল আমাকে আবারও আটকানোর চেষ্টা করে কিনা। আমি হাবিবের কথা মতো আগে আগে হাঁটতে থাকি, আর হাবিব পেছন পেছন আসছিল। তাকে অন্য কেউ দেখতে পারছিল না, শুধু আমিই দেখতে পারছিলাম, কারণ আমার হাতে সে অদ্ভুত জাদুর আংটিটা ছিল। হাবিব আমার পেছন পেছন অনেক দূর চলে আসে, কিন্তু সেই অদৃশ্য কাছের দেয়াল তাকে আর বাধা দেয় না। এমনটা কেন হচ্ছে, হাবিব আর আমি দুজনেই কিছু বুঝতে পারছিলাম না। হাবিব আমাকে বলে, আমি বুঝতে পেরেছি, আমি যতক্ষণ তোমার কাছাকাছি থাকবো ততক্ষণই পুরো দুনিয়া ঘুরে বেড়াতে পারবো। আমি হাবিবকে বলি, কিন্তু সব সময় তো তুমি আমার কাছাকাছি থাকতে পারবে না। আমার কাজের জন্য অফিসে যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। হাবিব বলে, দয়া করে তুমি অনুমতি দাও। দেখো, আমি গত 27 বছর পর বাড়ির বাহিরে আসতে পেরেছি। আমি তোমাকে কোনো বিরক্ত করব না, বিশ্বাস করো। আমি তোমার অফিসে তোমার পাশে এক পাশে চুপ করে দাঁড়িয়ে থাকবো। আমাকে তো কেউ দেখতে পারবে না, আমি কোনো কথাও বলবো না। আমি শুধু তোমার অফিসটা দেখব, আশেপাশের দুনিয়া দেখব। দয়া করে আমার উপরে। হাবিবের মায়াবী মুখ দেখে তার অনুরোধ আমি ফেলতে পারি না। আমি বলি, ঠিক আছে, তুমি তাহলে আমার সাথে আসো। আমরা সর্বপ্রথম অফিসে যাব 5টা বাজে। ছুটি হওয়ার পর আমি তোমাকে নিয়ে কিছু জায়গা ঘুরিয়ে নিয়ে আসব, যেহেতু তুমি 27 বছর ধরে ঘরের ভেতরে বন্দি আছো। হাবিব আমার কথা শুনে অনেক খুশি হয় আর বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার মনটা অনেক ভালো ঈশা। আমি তখন ছেলেটাকে বলি, পরবর্তী গল্প নেক্সট পার্টে।